সদরূপদা মুখ্যমন্ত্রী নৈহাটির বড় মার কাছে গেছিলেন, 10 লক্ষ টাকা দিয়ে এসছেন। বাগবাজারে মায়ের মন্দির সংস্কার করছে কলকাতা পুরসভা। পুরীর আগলে দীঘাতে জগন্নাথ মন্দির হচ্ছে। তৃণমূল হঠাৎ মন্দির নিয়ে বেশ ভাবিত। অনেকেই বলছেন এটা হিন্দু ভোট অটুট রাখতে তৃণমূলের ট্যাকটিক্স। তোমার কি তাই মনে হয়? পশ্চিমবাংলায় বিজেপি সরকারে থাকলে এহেন কাজ নেই যা কিনা বাড়তি করতে পারত, যা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে থেকে করেন না। আরএসএসের মানুষ কন্যার যা যা করা উচিত মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে একদম আরএসএস কন্যা হিসেবে তাই করছেন। আমাদের পরিষ্কার বক্তব্য। ইনফ্যাক্ট আমি খালি তাই বলবো কেন, বিজেপির তবু একটা বলার জায়গা রয়েছে যে রাম মন্দির যে তৈরি হয়েছে, যা হয়েছে তারা ট্রাস্ট বানিয়ে, ট্রাস্টের টাকায় হয়েছে, ভক্তদের টাকায় হয়েছে, তাদের ডোনেশনে হয়েছে, সরকারের টাকায় হয়নি। কিন্তু এক্ষেত্রে সরাসরি সরকারের টাকা মন্দির তৈরি করার কাজে খরচা হচ্ছে। আমাদের পরিষ্কার বক্তব্য, কোনো সভ্য দেশে সরকারের কখনো কাজ হতে পারে না মন্দির তৈরি করা, মসজিদ তৈরি করা, গির্জা তৈরি করা। এগুলো কখনো গভর্নমেন্টের কাজ হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র একদিকে উনি ব্যর্থ মুখ্যমন্ত্রী, তাই স্কুল কলেজ হাসপাতাল না বানিয়ে সরকারের টাকায় এই সরকার স্কুল বন্ধ করছে, সরকারি স্কুল বন্ধ করছে, তারাই আবার মন্দির বানাচ্ছে, মন্দির সংস্কারে টাকা দিচ্ছে। তার থেকে বড় কথা হচ্ছে উনি যেটা করছেন সেটা খালি ওনার ভুল বা ব্যর্থ অ্যাডমিনিস্ট্রেশনই নয়, এটা ওনার পলিটিক্যাল ফিলোসফি অনুযায়ী উনি করছেন। আরএসএস কন্যা মমতা বন্দ্যোপাধ্যায় যা করার কথা তাই করছেন। আমরা এখানে বসে আছি যাদবপুরের পাশেই গল্ফগ্রিনে একটা ঘটনা ঘটেছে। একজন নাবালিকা মডেল, তিনি পক্সো ধারায় মামলা রুজু করেছেন, অভিযোগ করেছিলেন। পুলিশ নিষ্ক্রিয়, 1 মাস কেটে গেল, অভিযুক্ত ধরা পড়েনি। পুলিশের এই নিষ্ক্রিয়তা নিয়ে কি বলবে? মানে এত কিছু হয়ে যাবার পরও পুলিশ নিষ্ক্রিয়। আসলে পুলিশ এই ধরনের কোনো ঘটনা ঘটলে সবসময় যে এই ধরনের ঘটনায় তৃণমূল জড়িত থাকে তা নয়, কিন্তু পুলিশ মনে মনে ভাবে, ভয় পায়, যেহেতু বেশিরভাগ গণ্ডগোলেই পশ্চিমবাংলায় তৃণমূল থাকে, তো এক্ষেত্রেও যদি আমরা একটু তদন্ত এগোই দেখবো ঠিক না ঠিক কোনো তৃণমূল নেতার নাম চলে আসছে। তাই দুপা এগোনোর আগে 10 বার ভাবে। আর এটা হবে না কেন? দেখুন, একটা রাজ্যে ধরুন 6টা কেন্দ্রে বিধানসভা বাই ইলেকশন হলো, বিরোধীরা হেরে গেল, সরকার পক্ষ জিতলো। জিতে গিয়ে তারা বিরোধীদেরকে ব্যঙ্গ করতে পারে, বিদ্রুপ করতে পারে, রাজনৈতিক সমালোচনা করতে পারে, সব ঠিক আছে। ভোটে জিতে ওদের যাবতীয় সমালোচনা, যাবতীয় বিদ্রুপের টার্গেট হয়ে গেল আরজি কর আন্দোলন। যারা গত 2 মাস ধরে 3 মাস ধরে একজন ধর্ষিতা খুন হওয়া মেয়ের জন্য জাস্টিস চেয়ে রাস্তায় নেমেছিল, তারা হয়ে গেল সরকারের এবং তৃণমূল কংগ্রেসের জন্মশত্রু। এবং গত 3 মাস ধরে খালি বিরোধী দলের নেতাকর্মীরা নয়, এমনকি সে অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে, খেলোয়াড় থেকে শুরু করে, লেখক থেকে শুরু করে, শিক্ষাবিদ থেকে শুরু করে, যারা আরজি কর আন্দোলন নিয়ে একটা অবস্থানে নিয়েছিলেন, তাদের প্রত্যেককে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করা, ব্যঙ্গ করা, বিদ্রুপ করা। এ কেন প্রেম করবে, ও কেন ঠাকুর দেখতে বেরোবে, সে কেন এই করবে, তার সিনেমার প্রমোশন করবে। মানে একটা সরকারের কাছে, একটা মানে ক্ষমতায় থাকা রাজনৈতিক দলের কাছে আক্রমণের লক্ষ্যবস্তু হচ্ছে যারা ধর্ষণের প্রতিবাদ করে, আর বাঁচাচ্ছে কাকে না সন্দীপ ঘোষের মতো লোক যারা কিনা ধর্ষণকে অর্গানাইজ করে। এই যদি একটা রাজ্যের শাসন ব্যবস্থা হয়ে থাকে তাহলে সেখানে ধর্ষকরা উৎসাহ পাবে এবং পুলিশ ধর্ষণ বা মোলেস্টেশনের তদন্ত করতে ভয় পাবে। এটাই স্বাভাবিক, এটাই হবে। আমাদের সকলের গর্ব যাদবপুর বিশ্ববিদ্যালয়। সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চরম বিশৃঙ্খলা, 5 তারা বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও মাস কমিউনিকেশন ডিপার্টমেন্টে একটা গোলযোগের জেরে সেখানে পড়ুয়ারা গিয়ে তালা লাগিয়ে দিয়েছে। পিএইচডিতে অ্যাডমিশনে দুর্নীতির অভিযোগ আসছে। এই ঘটমান পরিস্থিতিতে ছাত্র সংঘর্ষ হচ্ছে এসএফআইয়ের সাথে ডিএসএফ ফ্যাসের, সেখানে অনেকে আক্রান্ত। একটা 5 তারা বিশ্ববিদ্যালয়ে এই ঘটনাগুলো কি কাম্য? কোনো মতেই কাম্য নয় এবং অত্যন্ত আক্ষেপের সঙ্গে বলছি। দেখুন, ছাত্র আন্দোলন আমরাও যখন করেছি, আমি বলতে পারি, আমি নিজে যে কলেজে পড়তাম, কি অন্যান্য আর 5টা কলেজে সেই সময়ও এই মারামারি বা এইসব ঘটনা কিছু ক্ষেত্রে ঘটে গেলেও আমরা জানতাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কখনো কোনো ছাত্র সংগঠনের মধ্যে ফিজিক্যাল কনফ্রন্টেশন হবে না। সেখানে লড়াই হবে, বিচারের মতাদর্শের লড়াই হবে। এবং আমরা শিখেছি, সত্যি কথা বলতে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমরা যখন ছাত্র আন্দোলনের কর্মী হিসেবে কাছ থেকে দূর থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলনকে দেখেছি, আমরা খালি এসএফআই, যাদবপুরের এসএফআইয়ের পোস্টার দেখে নয়, যাদবপুরে নকশালপন্থীদেরও পোস্টার দেখে অনেক কিছু শিখেছি, তাদেরও স্লোগান থেকে আমরা অনেক কিছু শিখেছি। আজকে এটা ভাবতে খারাপ লাগে, গতকালের ঘটনার ভিডিও আমরাও দেখেছি সোশ্যাল মিডিয়াতে, ফ্যাস বা ডিএসএফ এর মধ্যে কোনো কারণে তৃণমূলীকরণ হচ্ছে। ফ্যাস বা ডিএসএফও আজ থেকে 10 বছর আগে, 15 বছর আগে যে কালচারে অভ্যস্ত ছিল না, হয়তো কোনো কারণে সেই কালচারে তারা অভ্যস্ত হয়ে পড়ছে বা শিখে নিচ্ছে। তারা ওই বাইরের তৃণমূল কংগ্রেসকে দেখে তারাও সেই কালচার শিখে নিচ্ছে। সেই কারণে কখনো ক্যাম্পাসের মধ্যে
একটা ছাত্র আন্দোলনের নামে তারা গুন্ডামি করছে, গাজওয়ারি করছে। কখনো শোনা যায় তাদের মধ্যে কারোর কারোর কিছু ভূমিকার জন্য তাদের কিছু নেতা, প্রাক্তন নেতা যারা ইউনিভার্সিটি থেকে পাশ করে যাওয়ার পরেও অশরীরী আত্মার মতো ইউনিভার্সিটিতে ঘুরে বেড়ায়, তাদের জন্য স্বপ্ন খুনের মতো কিছু ছাত্রের এমনকি র্যাগিংয়ের মৃত্যু পর্যন্ত ঘটছে। সুতরাং এই যে ছাত্র আন্দোলনের একটা অংশের তৃণমূলীকরণ, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ছাত্র আন্দোলনের একজন প্রাক্তন কর্মী হিসেবে আমার এটা খুব খারাপ লাগছে। মধ্যমগ্রাম পুরসভায় চিকিৎসা করছিলেন একজন চিকিৎসক, দেখা যাচ্ছে তিনি ভুয়ো চিকিৎসক। খবর করার পরে সেখানে আসল চিকিৎসক এসে হাজির হয়েছে। ভুয়ো মুখ্যমন্ত্রী রাজ্যে বসে আছে, ভুয়ো হচ্ছে দেবাঞ্জন দেব এসে লোককে পুরসভার হয়ে ভ্যাকসিন দিচ্ছে। তো ভুয়ো চিকিৎসক চিকিৎসা করবে না তো কী করবে? ওরা একজন ধরা পড়েছে গোটা পশ্চিমবাংলায়, দেখুন জায়গায় জায়গায়। একটা সময় তো প্রত্যেক দিন সংবাদ মাধ্যম খবর করতো বিভিন্ন জায়গায় কীরকমভাবে ভুয়ো চিকিৎসকেরা তারা একেবারে লেটারহেড ছাপিয়ে নিয়ে MBBS MD এমনকি FRCS বলে নিজেদের লেটারহেড ছাপিয়ে প্রেসক্রিপশন ছাপিয়ে তৃণমূল কংগ্রেসের মদতে কীরকমভাবে করে বেরিয়েছে। এখন ঘটনাটা হচ্ছে এইটা, যদি সরকারি স্বাস্থ্য ব্যবস্থা ক্রমশ ভেঙে পড়ে, সরকারি হাসপাতালে গেলে ডাক্তার নেই, রিক্রুটমেন্ট হচ্ছে না, বেডের দুর্নীতি হচ্ছে, 2 নম্বরই হচ্ছে, কালোবাজারি হচ্ছে, ওষুধের নামে মানুষের শরীরে নুনগোলা জল দেওয়া হচ্ছে ফেয়ার প্রাইস সব থেকে। সরকার যদি সব রকমভাবে সরকারি স্বাস্থ্য পরিষেবা থেকে হাত তুলে নেয়, অপরদিকে ওই বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথীর নামে একটা গল্প শুনিয়ে রেখে দিয়েছে। কোনো হাসপাতালে স্বাস্থ্যসাথীতে কাউকে ভর্তি নেওয়া হয় না, ও 10 বার এরোর পায়ে না ধরে স্বাস্থ্যসাথী থেকেও ভর্তি হতে পারবে না। এমত অবস্থায় মানুষের শরীর খারাপ হলে করবে কি? মানুষের যত অসহায়তা বাড়ছে তত সেই অসহায়তার সুযোগ নিয়ে এই ধরনের 2 নম্বরই কারবার বাড়ছে। বাড়ির সামনে একটা মানে 420 লোক ডাক্তার সেজে বসে যাচ্ছে, সাধারণ মানুষ জানে সরকারি হাসপাতালে গেলে ডাক্তার পাবো না, এর কাছে গিয়ে দেখাই, তাকেই আঁকড়ে ধরছে। এই 420 লোকটা মধ্যমগ্রাম পুরসভায় বসেই চিকিৎসা, পুরসভাতেই তো বসে থাকবে। কোথায় বসে? এই যে দেবাঞ্জন দেব কলকাতা পুরসভার IAS অফিসার হিসেবে, সে হচ্ছে কলকাতা পুরসভায় ডেপ্লয়েড IAS অফিসার হিসেবে শান্তনু সেন, বৈশানা চ্যাটার্জিদের সঙ্গে পুরসভার প্রোগ্রাম করতো। সে ববি হাকিমের নাম করা ফলক সে উদ্বোধন করতো। এ তো একেবারে পুরসভার লোক হয়ে পুরসভার গাড়ি নিয়ে ঘুরতো, পুরসভার লোক হয়ে মানুষকে জাল ভ্যাকসিন দিয়েছে। সেরকমই মধ্যমগ্রাম পুরসভায় জাল ডাক্তার বসে আছে। দেখুন মধ্যমগ্রামের তৃণমূলের চেয়ারম্যান কত টাকা খেয়েছে তার কাছ থেকে, জাল ডাক্তার চিকিৎসা করছে, তার থেকে টাকা খাচ্ছে চেয়ারম্যান। নাহলে তো আর এরকম হয় না, পুরসভা একটা লোককে বসায় কীভাবে জাল ডাক্তার হিসেবে। আমি এই কথাটাই বলার চেষ্টা করছি যে এই ধরনের স্বাস্থ্য পরিষেবায় রিক্রুটমেন্ট হচ্ছে না, ডাক্তারদের রিক্রুটমেন্ট হচ্ছে না, সেই শূন্যস্থানগুলো এই ধরনের জাল লোকদেরকে দিয়ে পূরণ করানো হচ্ছে। আবার এটাও ঘটনা, কিছু ক্ষেত্রে এরকমও ডাক্তার রয়েছেন হয়তো মাইনে পাচ্ছেন পুরসভা থেকে, আর তৃণমূলের চেয়ারম্যানের সঙ্গে সেটিং রয়েছে, অতএব পুরসভায় তার যে সময়টা ডিউটি করার কথা সেই সময় সে প্রাইভেট চেম্বারে প্র্যাকটিস করছে, আর তার জায়গায় বসে একটা 420 লোককে দিয়ে প্রেসক্রিপশন লেখানো হচ্ছে। এই সবই ঘটছে। আমাদের শাসক দল বলে যে স্বাস্থ্য পরিষেবা আমাদের রাজ্যে খুবই ভালো, সেখানে দেখা যাচ্ছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে বেহাল মানে অবস্থা, পোস্টমর্টেম বন্ধের মুখে। দেখো যতগুলো যে সময়টা ডাক্তারদের আন্দোলন চলছিল, যতগুলো সরকারি হাসপাতালে মৃত্যুর ঘটনা ঘটছিল, প্রত্যেকটা ক্ষেত্রে তৃণমূল এইটা বলে গেছে যে সরকারি হাসপাতালে ডাক্তাররা কর্মবিরতি করছে বলে নাকি রোগীর মৃত্যু ঘটছে। আজকে তো কোনো ডাক্তারের কর্মবিরতি চলছে না। কেন নর্থ বেঙ্গলে মেডিকেল কলেজে কেন আছে পোস্টমর্টম বন্ধ? সেখানে তো কেউ আজ কর্মবিরতিতে নেই। কেন আজকে হাসপাতালে কোনো পেশেন্টকে গিয়ে বেড না পেয়ে হাসপাতালের সামনে, কদিন আগে ঘটনা ঘটলো আপনারা টিভিতে দেখালেন, মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে গিয়ে চিঠি নিয়ে এসছে, তারপরও হাসপাতালে তার চিকিৎসা হয়নি এবং তাকে মারা যেতে হয়েছে। এই ঘটনাগুলো কেন ঘটছে? তার কারণটা হচ্ছে পশ্চিমবাংলার স্বাস্থ্য পরিষেবার এই অবস্থার জন্য সরকার দায়ী। 10 পয়সা সরকারি ক্ষেত্রে খরচা করবে না। যতটুকু খরচা হয়েছে হাসপাতালগুলোতে তা হয়েছে হাসপাতাল নীল সাদা রং করতে আর মমতা ব্যানার্জির বড় বড় হোর্ডিং বসাতে। তার বাইরে সরকারি হাসপাতালে চিকিৎসা হবে না, সরকার কোনো পরিকাঠামোগত উন্নয়ন করবে না, ডাক্তারকে রিক্রুট করবে না, হাসপাতালের 12টা বাজবে। এরা একটা অজুহাত পেয়ে গেছিলো, আরজি কর আন্দোলন চলাকালীন একটা অজুহাত পেয়ে গেছিলো জুনিয়র ডাক্তারদের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের ব্যর্থতাকে আড়াল করার। আজকে আন্দোলনের সেই আন্দোলনটা উঠে গেছে, এখন জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছে না, এখন সরকারের এই নগ্ন চেহারা আবার সামনে চলে আসছে। তিলোত্তমার স্মরণে CISF রক্তদান শিবির আয়োজন করছে, CISF এর এই উদ্যোগকে কীভাবে দেখা? নিশ্চয়ই ভালোভাবেই দেখি, ভালো উদ্যোগ। যে কোনো মানুষেরই, আমরা প্রথম কথা হচ্ছে রক্তদানে সবার এগিয়ে আসা উচিত, এবং তারা যদি তিলোত্তমা আন্দোলনে কে সম্মান করেন বা সেই ডাক্তারকে তাদের শ্রদ্ধার্ঘ্য জানান, সেটাকে স্বাগত জানাচ্ছি। কিন্তু এইটুকু বলছি, CISF যারা কেন্দ্রীয় সরকারি কর্মচারী, তেমন আবার CBI-তে যারা কর্মরত তারাও কেন্দ্রীয় সরকারের কর্মচারী। কিছু কেন্দ্রীয় সরকারের কর্মচারী তিলোত্তমাকে স্মরণ করে রক্তদান শিবির করছেন, ভালো কথা। তেমন যে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের দায়িত্ব তিলোত্তমাকে ভিসাটা পাইয়ে দেওয়া, তারা যেন তাদের দায়িত্বটাও পালন করে। CISF রক্তদান শিবির চলুক, কিন্তু CBI-এর তদন্তটার কতদূর কী গতি প্রকৃতি হলো ওইটা আমাদেরকে জানতে হবে।
আজকে ইন্ডিয়া জোটের সংসদীয় দলের নেতাদের বৈঠক হচ্ছে, সেখানে তৃণমূল যোগ দিচ্ছে না, তারা পৃথকভাবে নিজেদের মতন করে মিটিং করছে। এটা কি জোটের ফাটলের ইঙ্গিত? দেখুন, আমরা সিপিএমের পক্ষ থেকে বলতে পারি, আমরা কখনোই তৃণমূল কংগ্রেসকে ইন্ডিয়া জোটের কোনো বিশ্বাসযোগ্য স্টেক হোল্ডার মনে করি না। ওরা বিজেপির দালাল, ওরা আরএসএসের দালাল, এবং আজকে এটা ঘটনা ভারতের রাজনীতিতে ওদের দালালি করার আরও ভালো সুযোগ তৈরি হয়েছে। কেননা যেহেতু বিজেপি এখন মাইনরিটি গভর্নমেন্ট চালাচ্ছে, সেহেতু তৃণমূল কংগ্রেসের মতো এরকম এনডিএর প্রাক্তন শরিকদেরকে, বিজেপির প্রাক্তন শরিকদেরকে বিজেপির আরও বেশি করে দরকার। সেই কারণে গুজরাটে যখন মোদি দাঙ্গা করার পরে জিতে মুখ্যমন্ত্রী হয়েছিলেন, মমতা ব্যানার্জি ফুল পাঠিয়ে অভিনন্দন জানিয়েছিলেন, কিন্তু পাশের রাজ্যে ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন এত চক্রান্তের বিরুদ্ধে লড়াই করে ঝাড়খণ্ডে বিজেপিকে ওইভাবে হারিয়ে জিততেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে একবার অভিনন্দন জানালেন না। আজকে ইন্ডিয়া জোটের বৈঠকে উনি যাননি। সুতরাং তৃণমূল বিজেপির দালাল, ওরা যাবে না, আমরা এতে অবাক নই। এটাকে আমরা ফাটল হিসেবে ধরছি না, কেননা ওদেরকে আমরা জোটের শরিক হিসেবেই কখনো ধরি না। যারা ধরেন তারা এখন বলতে পারবেন, তাদেরকে গিয়ে জিজ্ঞেস করুন তারা কি বলবেন এটাকে নিয়ে। বর্ধমান শহরে 300 বিঘা জলা জমি রয়েছে, নাম হচ্ছে শশাঙ্ক বিল। সেই শশাঙ্ক বিল ভরাটের চেষ্টা হচ্ছে, গোটা পশ্চিমবাংলাতে হচ্ছে। দেখুন, নতুন করে আমাদের এমন কোনো কথা বলার নেই যা কিনা বর্ধমানের ক্ষেত্রে নতুন করে আমরা বলতে পারি। কদিন আগে যখন এই গলফগ্রিনের এই রামগড়ের এখানকার বিল ভরাট নিয়ে আপনারা খবর করেছেন, তখনও আপনাদেরকে যেটা বলেছিলাম, বর্ধমানেরও তাই বাস্তবতা, উত্তরবঙ্গেরও তাই বাস্তবতা। ওরা নদীর গতিপথ পরিবর্তন হয়ে যাচ্ছে, ওদের হচ্ছে নদীতে বালি ফেলে, মাটি ফেলে, বোল্ডার ফেলে সেখানে রিসোর্ট বানানোর এই চক্রর জন্য। সেখানে এই বিল বোঝানো, পুকুর বোঝানো, খাল বোঝানো তো নতুন কিছু না। তৃণমূল কংগ্রেস যদি ক্ষমতায় থাকে, বেশি দিন আর ক্ষমতায় বসে থাকে, তাহলে ওরা আমাদের সমাজের, আমাদের জীবনের যা ক্ষতি তো করেই দিয়েছে, পরিবেশের, বাস্তুতন্ত্রের এমন সর্বনাশ করে দিয়ে যাবে যে সত্যি কয়েকশো বছর মানুষকে তার প্রায়শ্চিত্ত করতে হবে। এই কদিন আগে আপনারা জানেন যে ঢাকুরিয়া লেকের একটা জায়গাকে ওরা বেআইনিভাবে একটা ফিল্মস্টারদের ক্রিকেট প্র্যাকটিস করার জন্য দেওয়ার চেষ্টা করেছিল। আদালতের নির্দেশে সেটা বন্ধ হয়েছে। লেকের উল্টো দিকটাতে এখন ওই মিউজিয়াম বানানোর নাম করে ওখানে এখন আবার বেআইনি কনস্ট্রাকশন করেছে, যেটাকে নিয়ে আমরা আবার কোর্টে আবার নতুন করে যাব। রবীন্দ্র সরোবরের মতো একটা ন্যাশনাল একটা লেককে কদিন আগে আদালতে চড় খেয়েছে লেকের একপারে বেআইনি কাজ করার জন্য, লেকের অন্য পারে এখন আবার বেআইনি কনস্ট্রাকশন করছে। এই পুরসভা করছে, কেআইটি করছে, ববি হাকিম করছে। অতএব এটা সর্বত্র করছে, বর্ধমানে হচ্ছে। এবং মানুষ যদি এটার বিরুদ্ধে ঢুকে দাঁড়াতে চায়, সেই মানুষকে এমনকি কাউন্সিলরকে গুলি করে মেরে দেওয়ার চেষ্টা করলো কদিন আগে, নিজেদের কাউন্সিলরকে। সুতরাং এরা মানুষও ভয়ের চোটে অনেক ক্ষেত্রে এগোতে পারছেন না, কিন্তু সবাইকে নিয়ে বিরোধীদেরকেই আমাদেরকে এগোতে হবে, লড়তে হবে, এটাকে ঠেকাতে হবে। এই কথাটা শুনলে তোমার মন খারাপ হতে পারে, তার কারণ তৃণমূলের যে 12 জন নতুন বক্তার তালিকা হয়েছে মুখপাত্র, সেখান থেকে অরূপ চক্রবর্তী, রিজু দত্ত, সুদীপ রাহা, কোহিনুর মজুমদার এরা বাদ পড়ে গেছে। এরা যাদেরকে রোজ তোমার সাথে প্যানেলে দেখা যেত, বক্তব্য হচ্ছে এরা অভিষেক পন্থী বলেই নাকি বাদ। দেখুন, আমার এতে মন খারাপ একার হচ্ছে না, এটা বাংলার রাজনৈতিক বিনোদন জগতের একটা ভয়ঙ্কর ক্ষতি। কিন্তু ওনাদের কাছে আমাদের আবেদন থাকলো যে তৃণমূল যদি চ্যানেলে নাও পাঠায়, এখন ফেসবুক আছে, ইউটিউব আছে, আপনারা আপনাদের বিনোদন চালিয়ে যাবেন, আমরা পাশে থাকবো। দরকার হলে আমরা সেই ভিডিওগুলো শেয়ার করব, আমরা সেই ভিডিওগুলো পোস্ট করব। কেননা রাজনীতির মতো এরকম একটা নিরস বিষয়ে কিছু এই ধরনের ওয়েল পারফর্মিং কি বলবো বিনোদন শিল্পীর আমাদের দরকার ছিল, দরকার আছে, দরকার থাকবে। কে কোন পন্থী আমরা জানি না, কিন্তু এরা প্রত্যেকেই তৃণমূলের নেতা। অতএব যে পন্থী লোকই প্যানেলে থাকুক না কেন, তারা দুর্নীতিপন্থী হবে, তারা ধর্ষণপন্থী হবে, তারা মানুষখুনপন্থী হবে। সুতরাং আমাদের সেই রাজনৈতিক স্তরে যে লড়াই তাদের বিরুদ্ধে চলবে, যুক্তির লড়াই চলবে, তার বাইরে এদেরকেও আমরা বলছি যে আপনারাও আপনাদের রাজনৈতিক বিনোদন চালিয়ে যান, আমরা আপনাদের পাশে আছি। এই এদের কাউকে মিস করবে নাকি? অরূপ চক্রবর্তী, রিজু দত্ত, সুদীপ রাহা, কোহিনুর মজুমদার? যদি ওরা ওদের পারফরমেন্স আর আমাদেরকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে না ধরে, তখন মিস করব। কিন্তু আমি ওটাই বললাম যে আশা করব যে এদেরকে যেন আমাদের মিস না, আমরা বলে খালি নয়, গোটা সমাজ এদেরকে মিস করবে। ভর সন্ধ্যেবেলা একটু বাংলা সিরিয়াল দেখা ছেলে লোকে এদের এন্টারটেনমেন্ট দেখে কত সময়। সুতরাং আমরা চাই যে এরা এদের বিনোদন চালিয়ে যাক, আমরা এদের পাশে আছি। আমরা এদের পোস্ট শেয়ার করব, আমরা ভিউ করব, আমরা দেখব, আমরা হাততালি দেবো, লাভ দেবো, সব দেবো। এদের বিনোদন যেন চালিয়ে যায়। তৃণমূলের শিক্ষক সংগঠনের কিছু কিছু নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে গুণগান করে ফেসবুকে পোস্ট করছেন, আর তাদের প্রত্যেককেই ধরে ধরে শোকজ করা হচ্ছে। কি বলবো, ওদের ছাগল, ওরা আগায় কাটবে না লেজায় কাটবে। পিসি ভাইপোর মালিকানাধীন পার্টির কি হবে তা আমাদের কাছে তো ওটা আগ্রহের বিষয় না। দেখুন, আমাদের কাছে যেটা বললাম, মমতাপন্থী তৃণমূল, অভিষেকপন্থী তৃণমূল বলে আমাদের কাছে কিছু হয় না। আমাদের কাছে তৃণমূল মানে চোর তৃণমূল। আমাদের লড়াই তৃণমূলের সঙ্গে রাজনৈতিকভাবে। তৃণমূল কংগ্রেসকে সরিয়েই আমরা নতুন
একটা পশ্চিমবাংলার নতুন সরকার, নতুন জীবন, নতুন ভবিষ্যতের সূচনা করতে চাই। তার বাইরে ওদের দলের ইকুয়েশন, এখন মমতা অভিষেকের লোককে শোকজ করছেন, কালকে অভিষেক তার পিসির লোককে শোকজ করবেন। কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মাথা ফেটে গেল? ডাক্তার লিখে দিল ওনার যখন মানে হাসপাতালের মেডিকেল বুলেটিনে যে বাড়িতে একটা ধাক্কা খেয়ে কেউ ওনাকে ধাক্কা মেরেছিল, ধাক্কা খেয়ে পড়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা ফেটে গেছিল। আজ অবধি আমরা জানতে পারলাম না ধাক্কাটা কে খেয়েছিল। তা পিসি যেখানে বাড়ির মধ্যে ধাক্কা খেয়ে মাথা ফাটিয়ে ফেলছে, সেক্ষেত্রে ভাইপোর চামচারা ফেসবুকে পোস্ট করতে গিয়ে একটু ধাক্কা খাবে, এ তো স্বাভাবিক কথা, এতে আমাদের অবাক হওয়ার কী আছে? তুমি তৃণমূল নেতা হুমায়ুন কবিরকে চেনো? ওদের তো দুজন হুমায়ুন কবির আছে। কোনজন? যে হুমায়ুন কবির গত 3 দিন ধরে ক্রমাগত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব দেওয়া হোক বলে চেঁচিয়ে যাচ্ছে, মানে যিনি 30% হিন্দুকে কেটে জলে ভাসিয়ে দেওয়ার ইচ্ছে পোষণ করেন, সেই হুমায়ুন কবির। মানে হুমায়ুন কবিরকেও শোকজ করে দিয়েছে দল, বলেছে 3 দিনের মধ্যে জবাব দিতে হবে, নাহলে পদক্ষেপ। মানে দেখুন, আমি এটাই বলছি, একটা লোক বিজেপির প্রার্থী ছিল 2019 সালে, কেমন? সে তখন বিজেপির হয়ে সাম্প্রদায়িক দাঙ্গায় উস্কানি দিত, এটা তার কোনো অপরাধ নয়। সেই লোকটা এসে আবার বলল 30% মানুষকে আমরা 70%, হিন্দুরা 30%, 30% হিন্দুকে কেটে আমরা জলে ভাসিয়ে দিতে পারি। এটা মুসলমান কোনো সাধারণ মানুষের মনের কথা নয়। মুর্শিদাবাদের কোনো সাধারণ মুসলমান মানুষ হুমায়ুন কবিরকে এই দায়িত্ব দেয়নি 30% হিন্দুকে কেটে জলে ভাসিয়ে দেওয়ার। কিন্তু একটা লোক দাঁড়িয়ে বলল, সে এমএলএ, সরকারি গাড়ি চড়ে, রাজ্যের একজন এমএলএ দাঁড়িয়ে বলছে 30% হিন্দুকে কেটে ভাসিয়ে দেবো, এইটা বলার জন্য তাকে শোকজ করা হলো না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি স্বরাষ্ট্রমন্ত্রী দেখতে চাই, এইটা বলার জন্য তাকে শোকজ করা হলো। এর মধ্যে তৃণমূল কংগ্রেসের কী দলীয় ইকুয়েশন কাজ করছে তাতে আমাদের কোনো আগ্রহ নেই, কিন্তু তৃণমূল কংগ্রেসের রাজনীতি এবং নৈতিকতার মানটা কোন জায়গায়, এইটা আমরা বাংলার মানুষকে আবেদন করছি। আপনারা একবার তাকিয়ে দেখুন কোন কথা বললে শোকজ হতে হয় আর কোন কথা বললে শোকজ না হয়ে বরং ভোট জিতিয়ে দেওয়ার ফলে পিঠচাপড়ানি পাওয়া যায় তৃণমূল কংগ্রেসে। সেটাকে আপনারা দেখে বিচার করুন, এই নোংরা দলটাকে আর একদিন বরদাস্ত করা যায় কিনা। থ্যাংক ইউ সো মাচ।